নমস্কার, চলে এলাম ডিএর ইতিহাসের দ্বিতীয় ভিডিও নিয়ে। প্রথম ভিডিওতে 1920 সালে যে অফিসিয়ালি অনুমোদন পেয়েছিল ডিএ, সে কথা আমরা জেনেছি, কিন্তু সেটা ছিল ঐচ্ছিক দান বা দয়ার দান, বেসরকারি এবং সরকারিভাবে। সময় গড়িয়ে চলল, 1939 সাল উপস্থিত হলো, যথারীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। মহারাষ্ট্র এবং গুজরাটের কটন মিলে যারা কাজ করত, তাদের সংখ্যাও কিন্তু দিনে দিনে বৃদ্ধি পেয়েছিল। তো যুদ্ধের বাজারে মূল্য বৃদ্ধি হতে থাকে, শ্রমিকদের মধ্যে অসন্তোষও বাড়তে থাকে। এদিকে মিল মালিকরা প্রচুর পরিমাণ অর্ডারও পেতে থাকে, কিন্তু ডিএ তো ঐচ্ছিক দান, কিছু তো করার নেই। শ্রমিকরা অন্তর্বর্তীকালীন ভাতা দাবি করে, কিন্তু মালিক পক্ষ সেটা অস্বীকার করে, কিছুতেই মেনে নেয় না। তখন ওই কটন মিলের বা কটন মিলগুলির 1.5 লক্ষ কর্মচারী ধর্মঘট ডেকেছিল। বলা চলে ভারতবর্ষে এটি শ্রমিকদের সর্ববৃহৎ প্রথম ধর্মঘট। মিল মালিকদের তো মাথায় হাত, প্রোডাকশন বন্ধ, কিছু তো করার নেই। ইংরেজরা এই জিনিসটার ওপর লক্ষ্য রেখেছিল। তারা করল কি, শ্রমিকদের দাবিটাকে নিয়ে গিয়ে ফেলল বম্বে ইন্ডাস্ট্রিয়াল কোর্টে। তৎকালীন বম্বে ইন্ডাস্ট্রিয়াল কোর্টের যারা বিচারপতি ছিলেন, একজনকার নাম গোবিন্দরাও মাধবরাও রানাডে, আর অন্যজনের নাম N.J. ওয়াদিয়া। তো তারা সেই বিচারপতি দ্বয় এই শ্রমিকদের সমস্ত দাবি দেওয়ার কথা ভেবে এবং কস্ট অফ লিভিং যে ইন্ডেক্সটা একটা ছিল, যেটা আমি AICPI-তে আমার যে ভিডিও আছে তাতে আমি বলেছি কস্ট অফ লিভিং ইন্ডেক্স কী। তো সেই কস্ট অফ লিভিং ইন্ডেক্সের ওপর পর্যালোচনা করল, সেই সঙ্গে মুদ্রাস্ফীতির কথা তারা বিচার করল। করার পরে একটা ঐতিহাসিক রায় দেন, যেটা শ্রমিকদের পক্ষেই যায়। সেখানে বলা হয়, শ্রমিকদের ডিএ সরাসরি কস্ট অফ লিভিং ইন্ডেক্সের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবে। অর্থাৎ এই কস্ট অফ লিভিং ইন্ডেক্স যখন বেড়ে যাবে, শ্রমিকদের ডিও বাড়াতেই হবে, এবং এটা কমপ্লিটলি একটা লিগ্যাল রাইট শ্রমিকদের ক্ষেত্রে। এই রায়ের বিরুদ্ধাচরণ করা মানে সেটা কিন্তু ক্রিমিনাল অফেন্স। এই রায়টা ওই 2 বিচারপতি দিয়েছিলেন। এখন যদি বলতে চান বা জিজ্ঞাসা করেন, এই রায়ের কপি কি পাওয়া যায়? হ্যাঁ, এই রায়ের কপি অবশ্যই পাওয়া যায় RTI অ্যাক্টের মাধ্যমে। তার জন্য মহারাষ্ট্রের মহারাষ্ট্র গভর্নমেন্টের যে মহাফেজখানা আছে, সেইখানে RTI করলে আপনারা 1940 সালের এই রায়টি বা এই রায়ের কপিটি
অবশ্যই আপনি বাড়িতে বসে পেয়ে যাবেন। এটা আমার বলা রইল, যদি কারোর ইচ্ছে হয়, বলা তো যায় না। কিন্তু যারা বড় বড় ব্যারিস্টার আছেন সুপ্রিম কোর্টের, তাদের কাছে কিন্তু এই রায় আছে, মানে তারা এগুলোকে নিয়ে পর্যালোচনা করেন। যেমন বহুকাল আগে, এ প্রসঙ্গে বলে রাখা ভালো, তারকেশ্বর মোহন্ত মামলা, যেটা এশিয়ার সবথেকে বিখ্যাততম মামলা, তার কপিও আপনি পেতে পারেন। ইন্ডিয়া গভর্নমেন্টের থেকে সেটা আপনাকে নিতে হবে। যাকে সে প্রসঙ্গ তো আমার নয়, আমি জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য আমি এটা বললাম। কিন্তু এই যে দুই বিচারপতি যে জাজমেন্টটা দিলেন শ্রমিকদের পক্ষে, যে ডিএ যদি না দেওয়া হয় কস্ট অফ লিভিং ইন্ডেক্স অনুযায়ী, তাহলে সেটা দণ্ডনীয় অপরাধ। সেই 80 বছর বলুন আর 60 বছর বলুন, 60 বছর নয়, 80-100 প্রায় হতে চলল। এতদিন আগে যে জাজমেন্ট বেরিয়েছিল, আর বর্তমানকালে সুপ্রিম কোর্ট গত সরকারকে মোটামুটি যেটা জানিয়েছেন, সেটা কিন্তু সেই সরকার, মানে গত সরকার, পশ্চিমবঙ্গের গত সরকার দণ্ডনীয় অপরাধই করেছেন। এটা কিন্তু বর্তমানকালের যারা বিচারপতি রয়েছেন, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি যারা রয়েছেন, তারা অবশ্যই সেই জিনিসটা জানেন, তাদের পড়াশোনা তো অনেক। যাকে, কিন্তু ইংরেজ সরকার এবার কি করল? ইংরেজ সরকার এই অবস্থাতে একটা কমিটি তৈরি করল। এই জাজমেন্ট যখন দেওয়া হয়নি, তখন কমিটিটা অলরেডি তারা তৈরি করে ফেলেছিল, সেটা 1940 সালে। সেই কমিটিটার নাম ছিল গ্রেগরি কমিটি। এবার গ্রেগরি কমিটি কি? 1938 সালে স্যার থিওডর গ্রেগরি, যিনি লন্ডনের, মানে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের একজন প্রফেশনাল প্রফেসর ছিলেন, পেশাদার অধ্যক্ষ, তাকে 1938 সালে ভারতবর্ষে ইংরেজ সরকার নিয়ে আসে। কি হিসেবে? মূলত তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম আর্থিক উপদেষ্টা। তো 1940 সালে যখন এই কোর্ট কেস চলছে বম্বে ইন্ডাস্ট্রিয়াল কোর্টে, তখন ইংরেজ সরকার এই থিওডর গ্রেগরিকে বলেন যে আপনি একটা কমিটি তৈরি করুন, এবং সেই কমিটির মাধ্যমে আপনি আমাদের জানান যে ভারতবর্ষের কস্ট অফ লিভিং ইন্ডেক্স অনুযায়ী কি করা উচিত হবে। থিওডর গ্রেগরি কিন্তু সময় নিয়েছিলেন। 1940 সালে কমিটিটা গঠিত হয়, আর বম্বে ইন্ডাস্ট্রিয়াল কোর্ট 1940 সালের মাঝামাঝি নাগাদ শ্রমিকদের পক্ষে ডিএর রায়টা প্রদান করেন। তো যথারীতি গ্রেগরি কমিটি সেটা জানতে পারেন, সেটা নিয়ে স্টাডি করেন, এবং সারা ভারতবর্ষের সমাজ ব্যবস্থা এবং কস্ট অফ লিভিং ইন্ডেক্স নিয়ে তারা স্টাডি করার পর তারা কিন্তু ইংরেজ সরকারকে এই রিপোর্টই দেয় যে কস্ট অফ লিভিং ইন্ডেক্স অনুযায়ী নিয়মিত, খেয়াল রাখবেন, নিয়মিত ডিএ দিতেই হবে, তা না হলে হবে না। তো 1944 সালে গ্রেগরি কমিটির রিপোর্ট বেরোনোর পর ইংরেজ সরকার সেটা মেনে নেয় এবং নিয়মিত ডিএ দেওয়া
ভারতবর্ষে চালু হয়ে যায়। ভালো বিষয়। তো বিগত 15 বছর অনেকে হয়তো ভাববেন যে না, আমরা তো ডিএ পেয়েছি, অমুক পেয়েছি। সেটা ঠিক, কতটা কি ডিএ পেয়েছি সেটা আমরা ভুলে যাই। আমরা বাঙালি, তো বাঙালিদের বা বলতে পারেন ভারতীয়দের না ভুলে যাওয়া একটা অভ্যেস আছে। সবাই হয়তো ভোলে না। আমরা কি সত্যিই নিয়মিত ডিএ পেয়েছিলাম বিগত 15 বছরে? একটু খেয়াল করে দেখবেন। কিন্তু ইতিহাস কেন জানা উচিত সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন, আশা করছি। এই ছিল আমার ডিএ ইতিহাসের দ্বিতীয় পর্ব। কিছু ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।